আতাউল ওসমানীর সার্টিফিকেট ছিল এবং উনি যেহেতু 9 মাস যুদ্ধ করেছেন, সরকারি কর্মকর্তা ছিলেন, সেজন্য 2টা ইনক্রিমেন্ট পেয়েছিল। যখন আবার চাকরিতে যখন যোগদান করেন তখন উনি 2টা ইনক্রিমেন্ট পেয়েছিলেন। এটা বঙ্গবন্ধু সরকারের আমলে। এরপর আর কোনো সহায়তা উনি পান নাই। এরপর যখন 2010 সালে উনি মারা যান তখন উনি গার্ড অফ অনার পেয়েছিলেন। আমি এই জন্যই আমাকে ধন্য মনে করি যে সত্যিকারভাবে মানে এই সম্মানটুকু পেয়েছি, এটা তুলনা হয় না। অন্তত দেশের ক্রান্তিকালে সঠিক সিদ্ধান্তটা নিতে পেরেছেন আমার বাবা। এই জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করি। আর আপনাদের সহায়তা করতে পেরে আমি খুবই আনন্দিত। আমার বাবা গত হয়েছেন 10 বছর প্রায়। তো এখন আমরা বাইরেও তেমন বিশেষ যাওয়া হয় না, কারণ আমাদের কেউ নেই। আমার ভাই বোনরা সকলেই বিদেশে থাকে। আমরা 7 ভাই বোন, 6 ভাই বোনই আমার বিদেশে থাকে। সেজন্য আমি আর তেমন উদ্যোগও নিই। হয়তো বা উদ্যোগ নিলে মাথা আমিও পেতাম, কিন্তু আমি উদ্যোগ নিই, সেই জন্য আমি খুবই আনন্দিত আপনাদের জন্য কিছু করতে পেরে। আর মাননীয় মন্ত্রী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ যে এই কাজটা উদ্যোগ উনি নিয়েছিলেন এবং ওনার নির্দেশনায় এবং গৌতম সহযোগিতায় আমরা আজকে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমি নিজেকে ধন্য মনে করছি। আমি আর বিশেষ বলবো না, সবাইকে ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ স্যারকে। এখন আমি বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ফরিদপুর জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের প্রতিনিধি সদস্য জনাব গৌতম নারায়ণ রায় চৌধুরীকে। আমরা সবাই জানি যে আমাদের মাঝে যিনি উপস্থিত রয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব শেখ হাসিনা, সেনাধান্য জনাব সমরেজল করিম, মাননীয় মন্ত্রী মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় রয়েছেন, আমাদের সম্মানিত জেলা প্রশাসক রয়েছেন, আমাদের অতিরিক্ত পুলিশ সুপার সিভিল সার্জন মহোদয়ের বক্তব্য আমরা শুনেছি। এখানে এমওসি সাহেব আছেন, আমাদের নাদিরপুর উপজেলা নির্বাহী অফিসার রয়েছেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মুক্তিযোদ্ধা ভাইয়েরা এবং আমার সহকর্মীবৃন্দ, মিডিয়া। এই মাননীয় মন্ত্রী মহোদয় 15 জন অসুস্থ মুক্তিযোদ্ধার জন্য 10,000 টাকা করে 1.5 লক্ষ টাকার অনুদান তিনি বরাদ্দ করেছেন। এখানে আমি মাননীয় মন্ত্রী মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি যে যারা এখানে উপস্থিত হয়েছেন তারা সবাই অসুস্থ এবং আপনার তালিকা অনুযায়ী 2 জন মুক্তিযোদ্ধা কখনো এখানে এই অনুদানের অর্থ নিতে আসতে পারবে না। তাদের একজন হারুন মাস্টার যিনি যে করোনার সময় আমাদের ছেড়ে চলে যাবেন, আর একজন নারায়ণ বক্সি। তারা এই শেষ বিদায়ের আগে আপনাদের অনুদানের অর্থটি তাদেরকে যে কতটা অনুপ্রাণিত করেছে, 10,000 টাকা যে খুব বেশি কিছু তা নয়, কিন্তু আমাকে শুধু বলেছে মন্ত্রীভাবে আমাদের অনুদান দিয়েছে। আমরা এটি এই জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এবং আমাদের পরিবার মনে রাখবো। এখানে এই সময় তোমার তার বাচ্চু প্রায় অধিকাংশ সময় বিছনায় শুয়ে থাকে, ফজলান স্যান্ডু অসুস্থ, এই আমাদের রব্বানি ফিরোজ ভাই প্রতিদিন ডায়াবেটিকে তার বোধহয় ডায়াবেটিক ওষুধ খেলে তার 500-1000 টাকা নেয়। এই সৈদুল্লাহ মন্টু আপনি জানেন যে দীর্ঘদিন ধরে অসুস্থ, আপনি সবাইকে চেনেন। এই মান্নান সাহেব অসুস্থ, হেমায়ত নিয়ে অসুস্থ, রফিকুল ইসলাম তোতা অসুস্থ, এই মোস্তফা গাজী মোস্তফা সে তার জমি জমা বিক্রি করে তার ওপেন হার্টের সার্জারি ইন্ডিয়া থেকে সে বেঁচে আসবে এটি কল্পনা করে দেবে। এইভাবে আর কি আমি নিজে করোনা আক্রান্ত হয়ে দীর্ঘদিন আপনি জানেন যে অসুস্থ ছিলাম। আমাদের অধিকাংশ মুক্তিযোদ্ধাদের এই অবস্থা। আপনার কাছে বিনীত অনুরোধ যে আপনি চাইলে যেটা সম্ভব, অনেকে চাইলেই সেটা সম্ভব না, তার ধারে কাছে যেতে পারবে না, যে এই পিরোজপুর নাজিরপুর বিশেষ করে আমাদের এই এলাকার অসুস্থ মুক্তিযোদ্ধাদের এর পরবর্তী বরাদ্দটি যদি সরকার দিয়ে থাকে 4% হাটবাজারের টাকা থেকে, সেটি আমাদের জেলা থেকে যে টাকা যায় সেই টাকাটি আসে না, তার পরিমাণ প্রায় 1 কোটি টাকা। এই টাকাটি যদি ঠিকমতো 4% টাকা আসে তাহলে অনেক মুক্তিযোদ্ধাদের আর্থিকভাবে সাহায্য দেওয়া যাবে এবং জীবনের শেষ লগ্নে এসে তারা অন্তত একটু সুচিকিৎসা সামান্য একটু করতে পারলেও তারা করবে। এই অনুরোধ আপনার কাছে রেখে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ। এখন আমি আমাদের সম্মানিত বীর মুক্তিযোদ্ধাদের একজনকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি।
আজকে অসচ্ছল মুক্তিযোদ্ধাদের কেক বিতরণ অনুষ্ঠানের সম্মানিত আজকের এই অনুষ্ঠানের সভাপতি, মাননীয় প্রধান অতিথি সিভিল সার্জন মহোদয়, অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়, ওসি সাহেব সহ আমার যুদ্ধক্ষেত্রে সহযোদ্ধাবৃন্দ, অতিথিবৃন্দ, সম্মানিত সহকর্মী, সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব যারা আছেন, তারা আমাদের ভবিষ্যৎ দেশের কর্ণধার যারা হবে। তো আসলে আজকে বক্তব্য দেওয়া কিছুই তেমন নেই। আমার বর্তমান বয়স 72। তো আল্লাহ ভালো রাখছেন, আমরা যারা আছি সবাই মোটামুটি সুস্থ আছি। এর পিছনে আমাদের অর্থায়ন করতে হচ্ছে। এর কেউই চিকিৎসার বাইরে আমরা না, প্রত্যেককেই চিকিৎসার মাধ্যমে আমরা যেটুকু সুস্থ আছি। আমার ডেট অফ বার্থ 47। তো যাই হোক, এখানকার আজকের এই আয়োজনে যিনি মধ্যমণি আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, আমাদের এককালের সহযোদ্ধা সাংবাদিক, আমরা এখন সাংবাদিকতার সাথে সম্পৃক্ত আছি, তিনিও আছেন। তিনি একজন বিশিষ্ট আইনজ্ঞ এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের অত্যন্ত স্নেহধন্য ব্যক্তিত্ব। এটা বলবার অপেক্ষা রাখে না, আমরা এমনিও দেখেছি, পিরোজপুরেই দেখেছি। এখানে তার সাথে যে কথা বলছিলেন এখানকার যারা এমপি ছিলেন, আনোয়ার মঞ্জুর, তিনি, অন্যান্য মাওয়ার সহ সবাই আমরা দেখছি তার সাথে কথা বলার যে ধরন, তাতেই বুঝছি অবস্থান তার কোথায়। তো যাই হোক, আমরা এই সাহায্যের জন্য আমরা মন্ত্রী মহোদয়কে অনেক ধন্যবাদ জানাবো এমনটি না, তবে তিনি যে আমাদের দিকে দৃষ্টি নিয়েছেন এই জন্য আমরা তার কাছে কৃতজ্ঞ। কারণ আমরা কোনো কিছুর বিনিময়ের জন্য আমরা 1971-এ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ছিলাম না। আমরা কি তখন আমরা জানি না, জানতাম না কেউ যে কেউ আমাদের এই যে মাসোয়ারা দেন এখন বা অন্যান্য সুযোগ সুবিধা যেটুকুই দেন, তো সেটা কিছুর জন্য আমরা কিছু করিনি। তাই আমরা এ ব্যাপারে যে খুব প্রত্যাশী তা না, আমরা দেশের জন্য, জাতির জন্য, দেশের মানুষের জন্য প্রতিবাদ করছিলাম। 9 মাসে শেষ হয়েছে, আমরা জানি 9 মাসে হয়তো শেষ নাও হতে পারত। যাই হোক, আমি জেলা ইউনিট কমান্ডের পক্ষ থেকে এবং মুক্তিযোদ্ধা যারা জ্ঞান উপস্থিত তাদের পক্ষ থেকে মাননীয় মন্ত্রী মহোদয়কে, মাননীয় জেলা প্রশাসক মহোদয়কে, মাননীয় অতিরিক্ত পুলিশ সুপার মহোদয়কে এবং মাননীয় সিভিল সার্জন মহোদয়কে আমি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এখন আমি আমাদের জেলার অতিরিক্ত পুলিশ সুপার জনাব কাজী শাহনাজ মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। জেলা প্রশাসন পিরোজপুর কর্তৃক আয়োজিত অসুস্থ মুক্তিযোদ্ধাদের চিকিৎসা সহায়তা স্বরূপ চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, আমাদের পরম শ্রদ্ধাবান আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং বাংলাদেশ রাজনৈতিক এবং সকল শ্রেণী পেশার মানুষরা অত্যন্ত শ্রদ্ধা পূজনে এবং যার বক্তব্য সবাই মন্ত্রমুগ্ধের মতো শোনে এবং স্যারের যেই জ্ঞানের গভীরতা এবং তাদের বক্তব্য সেখান থেকে আমার যে সবসময় শিক্ষণীয় থাকে
জানাচ্ছি আমাদের পরম শ্রদ্ধেয় মাননীয় মন্ত্রী মহোদয়। উপস্থিত আছেন পিরোজপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মহোদয়, উপস্থিত আছেন সিভিল সার্জন মহোদয়, সহ এখানে বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিবৃন্দ এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে যে স্বাধীনতা যুদ্ধ মহান মুক্তিযুদ্ধে সংগঠিত ছিল, তার একেবারে প্রাণ ভোমরা, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের ঐকান্তিক প্রচেষ্টার দেশপ্রেম এবং ভালোবাসার বিনিময়ে আমাদের যে স্বাধীন দেশটা হয়েছে, সেই সব বীর মুক্তিযোদ্ধাদের যে আর্থিক চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা দেওয়া হবে, এটা আমরা বলবো যে আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একেবারে হৃদয় থেকে উৎসাহিত, যেভাবে চিন্তা করে, যেভাবে তার ভাবনায় যেটা থাকে, আমরা যেটা দেখে আসছি বুঝছি, এটা মাননীয় মন্ত্রী মহোদয়ের চরম এবং খুবই পরম একটা ভালোবাসার প্রকাশ। এবং আমরা মনে করি মহান মুক্তিযুদ্ধে আমাদের বীর মুক্তিযোদ্ধারা যে অবদান রেখেছে, তার জন্য এটা বিষয় না, কিন্তু একটা শ্রদ্ধা, এটা তাদের অবদানের প্রতি একটা স্বীকৃতি, এটা তো বলাই যায়। তো আমরা স্যারের এই উদ্যোগের জন্য আমরা অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, এবং যাদের ত্যাগ তিতিক্ষা এবং যাদের এই অসীম সাহসিকতার ফল হিসেবে আমরা স্বাধীন বাংলাদেশ পাশ করছি, তাদের জন্য আমাদের অশেষ কৃতজ্ঞতা এবং শ্রদ্ধা। আমার কথা বলার জন্য সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমি বক্তব্য দেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন মহোদয়। মাননীয় মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ এবং সম্মানিত সচিববৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমরা যে অনুষ্ঠানে উপস্থিত হয়েছি, এই অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত, কারণ বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান হলেন আমাদের বীর মুক্তিযোদ্ধারা। আজ তাদের কল্যাণে আমরা স্বাধীন বাংলাদেশ পেয়েছি। সরকার, বর্তমান সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের কল্যাণে যে সমস্ত কাজগুলি আছে, তার মধ্যে একটি অন্যতম হল সরকারি হাসপাতালে কমপক্ষে একটি কেবিন সর্বক্ষণ একেবারে রিজার্ভ রাখা, এবং এই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় যত রকমের চিকিৎসা সামগ্রী বা ঔষধ প্রয়োজন সেগুলো বিনামূল্যে সরবরাহ করা। এছাড়া অন্যান্য ক্ষেত্রে, বিভিন্ন ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া। তো মাননীয় প্রধানমন্ত্রীর এই যে কার্যক্রম, এই কার্যক্রম আরও অনেক কার্যক্রমের মধ্যে অন্যতম। আজকে বর্তমান সরকারের যে সমস্ত, আমি বলবো যে কল্যাণকর্মী যে সমস্ত ভাতা বা বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে, এই সুযোগ সুবিধাগুলো অনেকেই পাচ্ছেন। তবে বীর মুক্তিযোদ্ধা যারা আছেন তাদের কিন্তু কল্যাণে আমাদের আরও অনেক কিছু করার আছে, এবং সরকারের সেরকম উদ্যোগ রয়েছে। আপনারা দেখেছেন 500 টাকা তাকে ভাতা ছিল না, সেখান থেকে 500 টাকা, এখন 12,000 টাকা। এটা কিন্তু দিন দিন বাড়ছে। তো আমরা চাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে সরকার, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকার এবং প্রশাসন মুক্তিযোদ্ধার কল্যাণে কাজ করে যাবে, সেই আশাবাদ রাখি। এবং আমরা দোয়া করি আল্লাহর কাছে যে আমার যারা মুক্তিযোদ্ধারা আছেন, আল্লাহ প্রত্যেকে দীর্ঘায়ু দান করুন এবং প্রত্যেকের শতায়ু দান করুন, প্রত্যেকের শতবর্ষ আমাদের মাঝে বেঁচে থাকেন, সেই দোয়া করি। এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাকেও যেন শতায়ু করেন এবং বাংলাদেশের কল্যাণে, মুক্তিযুদ্ধের কল্যাণে কাজ করতে পারেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আমি আমাদের অনুষ্ঠানের প্রধান অতিথি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী জনাব শাহ রেজাউল করিম এমপি স্যারকে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। সম্মানিত জেলা প্রশাসক, সিভিল সার্জন, অতিরিক্ত পুলিশ সুপার, নাজিরপুরের নির্বাহী কর্মকর্তা, আমাদের সদর থানার অফিসার ইনচার্জ, আমাদের হসপিটাল এবং অন্যান্য
তথ্য সংস্থার কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কথা বলার শুরুতে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি আমাদের জাতির ইতিহাসের শ্রেষ্ঠ সন্তান, স্বাধীন বাংলাদেশের স্থপতি মহান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 1975 সালের 15 আগস্টের বীর শহীদদের। একইভাবে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, সম্ভ্রম হারানো 2 লক্ষ মা বোন সহ গণতান্ত্রিক এবং স্বাধীন আন্দোলনের যারা আত্মাহুতি দিয়েছেন তাদের সকলের প্রতি। নিঃসন্দেহে সকলের কাছে এটা চিরশাশ্বত জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা। সেদিন কোনো কিছু পাবেন এ আশা করে আপনারা মুক্তিযুদ্ধে যাননি, বরং মৃত্যুকে বাজি রেখে গিয়েছিলেন। আজকে যে কজন মুক্তিযোদ্ধা এখানে আছেন, এমনও তো হতে পারত শহীদের তালিকায় আপনাদের নাম। এটা স্বাভাবিক ছিল, কারণ জীবনের ঝুঁকি নিয়ে আপনারা সেদিন গিয়েছিলেন। এজন্য এই বাংলাদেশ যতদিন থাকবে, বাঙালি জাতি থাকবে, প্রগতির চিন্তা চেতনা থাকবে, অসাম্প্রদায়িকতা থাকবে, ততদিনই কিন্তু মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধারা চিরভাস্বর হয়ে থাকবেন। এই শ্রদ্ধার জায়গাটা অনেকেই অর্জন করতে পারবে না। কেউ এমপি হতে পারে, মন্ত্রী হতে পারে, রাষ্ট্রপতি হতে পারে, প্রধানমন্ত্রী হতে পারে, চাইলেই কিন্তু আবার মুক্তিযোদ্ধা হতে পারবে না। কারণ একটা জাতির জীবনে মুক্তিযুদ্ধ কিন্তু বারবার আসে না। অর্থনৈতিক মুক্তি অন্যান্য যা কিছু বলি সেটা ভিন্ন জিনিস, কিন্তু আমার সার্বভৌমত্ব, পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পতাকা উড্ডীন করার যে গৌরব দেশে মুক্তিযোদ্ধাদের, এই গৌরবের অংশীদার কিন্তু আর কারু হওয়ার সুযোগ নাই। হাজার হাজার কোটি টাকার মালিক হতে পারে, লক্ষ কোটি কোম্পানির মালিক হতে পারে, 10টি ব্যাংকের মালিক হতে পারে, মুক্তিযোদ্ধা হওয়ার সুযোগ কিন্তু নেই। আপনারা সেই সম্মানের জায়গায় অধিষ্ঠিত। বাবু গৌতম নারায়ণ রায় চৌধুরী কথা বলতে গিয়ে আবেগ আপ্লুত হয়েছেন, রব্বানী ফিরোজ একইভাবে আবেগ আপ্লুত হয়েছেন যে আমাদের হারুন মাস্টার, নারায়ণ বক্সী, তাদের দাঁড়াবার অবস্থা নাই, এভাবেই হয়তো তাদের ধীরে ধীরে চলে যেতে হবে। আমার সামনে যারা বসা আছেন তারাও কিন্তু বয়সের ভারে এখন নুয়ে আসছেন। হঠাৎ করেই হয়তো আমি চাই আপনার অনন্ত বেঁচে থাকেন, কিন্তু প্রকৃত বাস্তবতা হঠাৎ একদিন শুনবো ফজলুল হক সেন্ট্রো নেই, সমীর কুমার দার বাচ্চু নেই, মন্টু ভাইয়ের জানাজা হবে, আর এখন নেই। এইটাই বাস্তবতা। দেশ স্বাধীন হয়েছে, তারপর দীর্ঘ ধারাবাহিক সময়ে আপনাদের গর্ব স্বাধীন দেশের নাগরিক করতে পেরেছেন আমাদের সকলকে, আপনাদের সন্তানদের, এবং নিজেও স্বাধীন দেশের নাগরিক হতে পেরেছেন। এই গৌরবটা কিন্তু আপনাদের, কষ্ট আপনাদের আছে। 1975-এর 15 আগস্টের পরে রাজনীতির চাকা ভিন্ন খাতে প্রবাহিত করে মুক্তিযোদ্ধারা কিভাবে লাঞ্ছনার শিকার হয়েছেন, কিভাবে মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তারা ফাঁসির মুখোমুখি হতে হয়েছে, কিভাবে রাজাকারদের গাড়িতে পতাকা উত্তোলন হয়েছে, কিভাবে গোলাম আজমকে পাকিস্তানি পাসপোর্ট নিয়ে দেশে আসতে দেওয়া হয়েছে, মতিউর রহমান নিজামী, আলী হোসেন মুজাহিদ, সালাউদ্দিন, কাদের চৌধুরী, আব্দুল আলিম, দেলোয়ার হোসেন সাইদিরা কিভাবে প্রতিষ্ঠিত হয়েছে চোখের সামনে দেখছেন। শুধু দেখা না, আমার তো মনে হয় আপনাদের কলিজার ভিতরে যন্ত্রণা হয়েছে যে চোখের সামনে আপনাদের দেখতে হচ্ছে যাদেরকে পরাজিত করছিলেন তাদের গাড়িতে আপনাদের সিনিয়ানা লাল সবুজের পতাকা উঠতেছে। এই কষ্ট আপনাদের বুকের ভিতরে এসেছে। তবে সেখান থেকে পরিত্রাণ হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার সরকার প্রতিষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে। যে যুদ্ধ অপরাধীরা দাম্ভিকতার সঙ্গে বলতো আমাদের কিছু করার ক্ষমতা রাখে না, সেই মীর কাসেমরা, সেই সালাউদ্দিন কাদের চৌধুরীদের কিন্তু বিচারিক প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করে তাদের হাড় মাংস মাটিতে মিশিয়ে দিয়ে আপনাদের সম্মানকে পুনরুদ্ধার করেছেন শেখ হাসিনা। অনেক বলছিল যে এরা ক্ষমতায় আসছে, এরা রাজনীতিতে প্রতিষ্ঠিত হয়েছে, টাকা হয়েছে, এদের ধরতে পারবে না, মধ্যপ্রাচ্য এই করবে, অমুকেই করবে। শেখ হাসিনাকে অনেক আমাদের পক্ষের লোকরা বলছিল এটি নিয়ে বাড়াবাড়ি করা ঠিক হবে না, এখন মেনে নেন, প্রতীকী একটা বিচার করেন। কিন্তু বঙ্গবন্ধুর যেমন অপ্রতিরোধ মন ছিল, সাহস ছিল, তার কন্যাও কিন্তু এইরকম। সে বলছে না, একটা রাজাকারের বিচার না হওয়া পর্যন্ত ওয়ার ক্রাইম ট্রাইব্যুনাল চলবে। সেটা কিন্তু চলছে এবং সেটা চলবে। এখানেই কিন্তু আপনাদের আনন্দ যে আমরা যাদেরকে পরাজিত করেছিলাম ওরা আমাদেরকে ওর পায়ের নিচে রেখেছিল, আজকে ওদের দাম্ভিকতা চূর্ণ করে ওদের বিচার হয়েছে,
বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে। পৃথিবীর অনেক দেশে কিন্তু এরকম বিচার হয়নি, অনেকে কিন্তু মেনে নিয়েছেন। বেনজির ভুট্টো কিন্তু জুলফিকার আলী ভুট্টোর হত্যাকাণ্ডের বিচার করেননি। আপনি শ্রীলঙ্কার দিক তাকিয়ে দেখেন, ফিলিপাইনের দিক তাকিয়ে দেখেন, নেপালের দিক তাকিয়ে দেখেন, ইভেন ভারতে ইন্দিরা গান্ধী এবং রাজীব গান্ধীর খুনিদের ওই জাতীয় শাস্তির মুখোমুখি করা হয়নি। একজনের হয়েছিল, তাকেও কিন্তু পরিবারের পক্ষ থেকে বলছে আমরা তাকে ক্ষমা করে দিতে রাজি। বাংলাদেশে কিন্তু আর এক মুক্তিযোদ্ধা, জেড ফোর্সের প্রধান, বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন, বাংলাদেশের রাষ্ট্রপতি ছিলেন জিয়াউর রহমান, তার হত্যাকাণ্ডের বিচার কিন্তু বাংলাদেশে হয়নি। এবং আপনারা শুনলে আপনাদের অবাক হতে হবে, থানায় তদন্ত করে চার্জশিট দেয় পুলিশ, আর কোনো আসামি না পেলে যেটা দেয় সেটা নাম ফাইনাল রিপোর্ট। বেগম খালেদা জিয়া যখন ক্ষমতায় তখনই পুলিশ ফাইনাল রিপোর্ট দিল সিআইডি যে কারা খুন করছে তাদেরকে খুঁজে পাচ্ছি না। নিয়ম ছিল কি, এটা যদি সেন্টু ভাইয়ের বাড়ি থেকেও আঘাতপ্রাপ্ত হতো, উনি বলতেন যে আমি জুডিশিয়াল ইনকোয়ারি চাই, না আবার তদন্ত হবে। খালেদা জিয়া কিন্তু আবার তদন্ত চান নাই। ফলে বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের খুনিদের বিচারে শিক্ষিত হয়নি। কিন্তু আমরা বঙ্গবন্ধুর খুনিদের, জেল হত্যাকারীদের, যুদ্ধ অপরাধীদের সবার বিচার করেছি। এবং আমি মনে করি এই বিচারের মুখোমুখি আমাদের সকলের হওয়া উচিত। সেটা আমি হই, সেটা মন্টু ভাই হোক, ফিরোজ ভাই হোক, যেই হোক না কেন, আমাদের যে কেউ অন্যায় করে তার বিচার করা উচিত। কারণ বিচারটা হলে অপরাধীরা দাম্ভিকতা কখনো দেখাবে না, আর না হলে মনে করে খুন করলে তো কিছু হয় না, দুর্নীতি করলে তো হয় না। এখন কিন্তু সেই ধারা শুরু হয়েছে যে দুর্নীতি করলেও বিচার হয়, খুন করলেও বিচার হয়, অপরাধ করলেও বিচার হয়। হয়তো আমরা রাতারাতি সবটা পাচ্ছি না, কিন্তু বড় দাগের যেটা, ধরেন নারায়ণগঞ্জে 7 খুনের ঘটনা, সবাই বলল সেনাবাহিনী কর্মকর্তা কি কিচ্ছু হবে না, তাদের কিন্তু প্রত্যেকের মৃত্যুদণ্ড হয়েছে। কেউ কেউ বলছিল আরে মন্ত্রীর জামাই আছে, কিচ্ছু হবে না। জগন্নাথ ইউনিভার্সিটির পাশে বিশ্বজিৎ দাস নামক একটা ছেলেকে কি নৃশংস কুপিয়েছিল, অনেকে বলছিল ছাত্রলীগ করে, কিচ্ছু হবে না, সব কয়টার কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে। পিডিআরের ঘটনায় মৃত্যুদণ্ড হয়েছে। আমরা খুনিদেরকে কোনোভাবে উৎসাহিত করতে চাই না, কোনোভাবে বিচারহীনতার সংস্কৃতির জায়গা সৃষ্টি করতে চাই না। তাহলে এই দেশটা অপরাধীদের অভয় অরণ্যে পরিণত হবে। এই লক্ষ্য নিয়ে তো আপনারা যুদ্ধ করেননি, এই লক্ষ্য নিয়ে তো সেদিন মুক্তিযুদ্ধে যাননি যে অপরাধ করলে তারা কিছু করা যাবে না। শেখ হাসিনা কিন্তু মুক্তিযুদ্ধের চেতনা এবং মুক্তিযোদ্ধাদের আমি বলবো শেষ আশ্রয়স্থল। 75-এর পরে অনেক সরকার এসেছে, মুক্তিযোদ্ধাদের সম্মান দেওয়া, মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানো, তাদের বীর নিবাস তৈরি করে দেওয়া, তাদের অন্যান্য সুযোগ সুবিধা দেওয়া, সরকারি যানবাহনে বিনা পয়সায় চড়া, হসপিটালে বিনামূল্যে তাদের চিকিৎসা হওয়ার ব্যবস্থা করা। এই সুযোগ কিন্তু বাংলাদেশে অনেকেই প্রধানমন্ত্রী হয়েছেন, অনেকেই রাষ্ট্রপতি হয়েছেন, লম্বা লম্বা বক্তৃতা অনেকে দিয়েছে, এই সুযোগটা কিন্তু করে দেন নাই। আমি ক্যাবিনেটে থাকার কারণে ঘরোয়া পরিবেশে বলছি, যখনই যে প্রসঙ্গ ক্যাবিনেটে আলোচনা হয় প্রধানমন্ত্রী কিন্তু বলেন না মুক্তিযোদ্ধাদেরকে হইতে হবে, এইটা করা যাবে না। এমনকি ঢাকায় একটা উচ্ছেদ অভিযান চলতেছিল একটা জায়গায়, প্রধানমন্ত্রী জানলেন যেখানে অবৈধভাবে দখল করে আছে কিছু লোক, সরকারি কোটি কোটি টাকার জায়গা। রিপোর্ট আসলো যেখানে তারা আছে অধিকাংশ মুক্তিযোদ্ধারা, যেভাবে তারা আছে দীর্ঘদিন। উনি খানিকক্ষণ চিন্তা করে বলেন যে আছে ওইখানে ফ্ল্যাট করে দেয় মুক্তিযোদ্ধারই থাকে। এইটা কিন্তু শেখ হাসিনা। সরোয়ার্দী হসপিটালের অপোজিটে মুক্তিযোদ্ধাদের যে জায়গা দেওয়া হয়েছে, ক্যাবিনেটের অনেকে বিরোধিতা করছিল যে এখানে গুরুত্বপূর্ণ জায়গা, এখানে কি আবাসন, সেই জায়গায় ফ্ল্যাট করে দিয়ে মুক্তিযোদ্ধাদের দিয়ে দিচ্ছে। কারণ তিনি মনে করেন যে তার বাবার আহ্বানে সেদিন মুক্তিযোদ্ধারা ঝাঁপিয়ে পড়ছিল, কাজে এই মুক্তিযোদ্ধারা দাবি রাখে, তাদের অধিকার আছে যে শেখ হাসিনার সময় আমাদের অধিকার থেকে আমাদের বঞ্চিত করা যাবে না। সে কিন্তু এইভাবে আপনাদের ভালোবাসে। বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা গৃহহীন থাকবেন না, একজন মুক্তিযোদ্ধা চিকিৎসাহীন অবস্থায় থাকবেন না, তার পরিবারের সদস্যরা অবহেলায় থাকবেন না। সেটাই হচ্ছে শেখ হাসিনা সরকারের কর্মসূচি। আর আমি পিরোজপুরের এমপি হিসাবে আপনাদের সবার কাছে একটা অনুরোধ থাকবে। আমি উপজেলা কমপ্লেক্সের প্রোগ্রামে বলছিলাম, যে কোনো মুক্তিযোদ্ধার পরিবার তার সন্তানের পড়াশোনার জন্য হোক, পারিবারিক অন্য কোনো প্রয়োজনে হোক, অথবা বিপন্ন অবস্থায় পড়ে তার আর্থিক সহায়তা দরকার হোক, সরকারি ফান্ডে থাকুক না থাকুক আমাকে জানাবেন। আল্লাহ আমাকে সামর্থ্য দিয়েছে,
আমি সহায়তা করব এবং সহায়তা করতে পারলে আমার আনন্দ লাগবে, আমি গর্বিত হব, আমার ভালো লাগবে যে একজন বীর মুক্তিযোদ্ধার পরিবারকে বিপদে তার পাশে দাঁড়াতে আমি সুযোগ পেয়েছি। এই সুযোগটা আপনারা আমাকে দেবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের পাশে আছি। আপনারা বিশ্বাস রাখবেন, আমি এই ছাদের নিচে বসে বলতে পারি আমি একটা পয়সা ঘুষ খাই না, কমিশন নেই না, কোনো অবৈধ ইনকাম করি না, আমি কোনো টেন্ডারের কমিশন নেই না, কোনো নিয়োগ বাণিজ্য করি না। আমি এখানে আপনারা যে কয়জন মুক্তিযোদ্ধা আছেন, সাংবাদিক আছেন, চ্যালেঞ্জ করে বলতে পারি আমাকে কোনো কাজের বিনিময়ে কেউ একটা চাও খাওয়াতে পারে না। আমার ওকালতি করে ইনকাম যা হয়েছে, আমার আয়ের যে উৎস আছে এবং যে বেতন পাই, আল্লাহর ইচ্ছেটা যথেষ্ট। আমার শত শত টাকার দরকার নাই, আমি ভালো থাকি, ভালো আমার লেখাপড়া শেষ হয়ে গেছে, আমার খুব দরকার নাই, যা করে রেখেছি সেইটি আমার জন্য যথেষ্ট। কাজে আপনাদের পাশে থাকতে চাই, আমাকে যে কোনো প্রয়োজনে আপনাদের পাশে থাকলে ইনশাআল্লাহ হবে। আজকে আমরা এই যে সহায়তা নীতি দিচ্ছি, টাকা বড় না, এটা হচ্ছে আপনাদেরকে সম্মানিত করছি শেখ হাসিনার সরকারের পক্ষ থেকে, এবং এই সম্মানিত করার ধারা অব্যাহত থাকবে। বলছেন আমি স্যাংশনটা যখন আসে, আগামী স্যাংশন আসার মধ্যবর্তী সময়ে যদি কারো কোনো সাহায্য লাগে, এখানে আপনারা আছেন, আমাকে বলবেন। সরকারি সাহায্য না আসলেও আমরা নিজেদের পকেট থেকে সাহায্য করব। কোনো মুক্তিযোদ্ধা যেন চিকিৎসায় বা পারিবারিক প্রয়োজনে যেন অসহায়ত্ব বোধ না করে যে আমাকে দেখার তো কেউ নাই। আমি বলবো যে বাংলাদেশ তোমাদের সৃষ্টি, সেই বাংলাদেশ তোমাদেরকে দেবে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা রাখছি। আল্লাহ আপনাদের সহায় হন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ। এখন আমি বীর মুক্তিযোদ্ধাদের যে প্রধান অনুষ্ঠান শুরু করার জন্য তাদেরকে বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। মোহাম্মদ হারুনুর রশিদ, কাজী গোলাম মোস্তফা, গৌতম কাজী গোলাম মোস্তফা, গৌতম নারায়ণ রায় চৌধুরী, সমীর কুমার দাস বাচ্চু, আব্দুর রাজ্জাক মোল্লা, আব্দুল মান্নান দনি, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, মোহাম্মদ হেমায়তুদ্দিন,
মোহাম্মদ ফজলুল হক সেন্টু, মোহাম্মদ শহীদুল আলম, এম এ রব্বানী ফিরোজ, আব্দুল মান্নান খান, মোহাম্মদ আমির হোসেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম। অনুষ্ঠানের